জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ। এবারে থাকছে কোথায় ভিড়ছে দুই ছাত্র উপদেষ্টার তরি, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। আরও জানাবো, আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এবারে থাকছে আজই পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা। সব শেষে জানিয়ে দিব নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য ফয়জুল করিমের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ। সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে মেজর জেনারেল ফাতেমি রুমির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করেন মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। সভায় অংশ নেন 101 জন সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তারেক রহমান বলেন, আমার সময়ে আপনি ডিজিএসএসএফ ছিলেন রুমি সাহেব। একটি মিছিলে আমি আপনার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি করেছিলাম, সেই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, বহুদিন তিনি সুযোগ খুঁজছিলেন রুমি সাহেবের সঙ্গে দেখা করার জন্য, আজ তা সম্ভব হয়েছে। তিনি তার মা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও উল্লেখ করে বলেন, আম্মা অসুস্থ ছিলেন, তবুও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যান। অসুস্থতার পরও তার মানসিক শক্তি পুরোপুরি বজায় ছিল। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় জিয়া পরিবার এবং সামরিক বাহিনীর সম্পর্ক কেমন। কোথায় ভিড়ছে দুই ছাত্র উপদেষ্টার তরি, আজ বা কালের মধ্যেই পদত্যাগ আসিফ মাহমুদের, করবেন নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার এই সময়সীমার মধ্যেই অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা দুই উপদেষ্টার বহুল আলোচিত পদত্যাগ ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্ত আসার আলোচনা রয়েছে আগে থেকেই। এর মধ্যে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ অথবা আগামীকাল উপদেষ্টার পদ ছাড়বেন, এমনটি প্রায় নিশ্চিত বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র কালবেলাকে জানিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ এখনও অনিশ্চিত। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পদত্যাগের বদলে উপদেষ্টা পরিষদে থাকার বিষয়টিও বিবেচনায় রাখছেন তিনি। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন বা নির্বাচন পরবর্তী সময়ে এই দুই ছাত্র উপদেষ্টার পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে তা নিয়ে দেশের রাজনীতির ময়দানে কৌতূহলের পারদ আরও চড়েছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি। এ দলটিতেই যোগ দিতে পারেন দুই ছাত্র উপদেষ্টা, এমন আলোচনা এরই মধ্যে বেশ জোরালো হয়েছে। এনসিপির অভ্যন্তরীণ পর্যায়েও এ নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানা গেছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এনসিপির সঙ্গে তাদের কিছু টানাপোড়েনও রয়েছে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে এই দুই উপদেষ্টা অন্য কোনো রাজনৈতিক গন্তব্যের দিকেও নজর দিতে পারেন। এনসিপির নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাসায় আসিফ মাহমুদ সহ এনসিপির শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সেখানে তাদের মধ্যে টানাপোড়েন, আগামী নির্বাচন, পদত্যাগ, দলে যুক্ত হলে পদ পদবি কী হবে তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। সূত্রটি জানায়, আসিফ ও মাহফুজ দুজনই দলের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ পদ চান। এনসিপির পক্ষ থেকেও সেই আশ্বাস দেওয়া হয়েছে, তাদের জন্য সম্মানজনক কোনো পদ সৃষ্টি করা হতে পারে, এমন তথ্য পাওয়া গেছে। আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তবে ধীর গতিতে কিছুটা উন্নতিও হচ্ছে। চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়ার বয়স প্রায় 80 বছর। দ্রুত সেরে না ওঠার পেছনে বয়স একটি বড় ফ্যাক্টর। এছাড়া এ বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত তিনি।
কারাগারে যাওয়ার পর থেকে সময়মতো সঠিক চিকিৎসা পাননি। বেগম খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না জানিয়ে তারা বলছেন এটাই চিকিৎসকদের কাছে স্বস্তির বিষয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি কাঙ্ক্ষিত পর্যায়ে বলা যাবে না। বয়সজনিত কারণটাও অনেক বড় করে দেখা হচ্ছে। এই বয়সে সব চিকিৎসা একসঙ্গে করতে গেলেও উচ্চ ঝুঁকি থেকে যায়। এই দফায় ম্যাডামের চেস্ট ইনফেকশনটা বড় ভুগিয়েছে। এটা থেকে সেরে উঠতেই ওনার অনেক ধকল যাচ্ছে। ওই চিকিৎসক আরও বলেন, ইতিবাচক বিষয় হলো বেগম খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। উন্নত চিকিৎসায় তাকে শিগগির দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের। এভারকেয়ার হাসপাতালে পৃথিবীর সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশের হাসপাতালে চাইলেই তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় না, চাইলেই যথাসময়ে পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় না। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আজকে পদত্যাগ করতে পারেন 2 ছাত্র উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ ও আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করার গুঞ্জন রয়েছে। একই সঙ্গে তাদের দায়িত্বে থাকা 3 মন্ত্রণালয়ের দায়িত্বে কারা আছেন তা নিয়েও বেশ আলোচনা রয়েছে। সরকারের একাধিক সূত্র বলেছে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। আজই তারা সেই ঘোষণা দিতে পারেন। সমসাময়িক বিষয়ে কথা বলতে আজ বুধবার বিকেল 3টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সংবাদ সম্মেলনেই তিনি তার পদত্যাগ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে মাহফুজ আলম আজই ঘোষণা দেবেন কিনা তা নিশ্চিত নয়। তারা মোট 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে গেলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে নাকি পুরনো উপদেষ্টাদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হবে, এ বিষয়ে সরকারের মহলে নানা আলোচনা চলছে। তবে সরকারের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। মূলত পুরনো উপদেষ্টাদের মধ্যেই এই মন্ত্রণালয়গুলো বণ্টন করা হতে পারে। আলোচনা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত হিসাবে উপদেষ্টা আদিলুর রহমান খানও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এই ছাত্র উপদেষ্টার পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে, নির্বাচন করবেন কিনা তা নিয়ে কৌতূহল বাড়ছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি। দলটিতে যোগ দিতে পারেন 2 ছাত্র উপদেষ্টা, এমন আলোচনা এরই মধ্যে বেশ জোরালো হয়েছে। এনসিপির অভ্যন্তরীণ পর্যায়েও এ নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলছে ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহম্মদ ফয়জুল করিম। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনী গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে তাহলে জনগণ এ সরকারকে ক্ষমা করবে না। এ নির্বাচনে কোনো পেশি শক্তি দখলবাজি মারামারির চেষ্টা করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। ফয়জুল করিম বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজকে ভোট দিতে চায় না। জনগণ তার পছন্দের ব্যক্তিকে যাতে ভোট দিতে পারে সরকারকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি। জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ 5 আসনের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ 4 আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাইল সিরাজি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।